তৃণমূল কংগ্রেস গতকাল তাদের রাজ্যসভার জন্য 4জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। আমার প্রার্থী ঘোষণা নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু আমার প্রশ্ন হলো যে মমতা ব্যানার্জি নিজেকে এ রাজ্যে মুসলিমদের অভিভাবক ভাবেন, যিনি নাকি মুসলিমদের চিন্তায় ঘুমোতে পারেন না, যিনি যে ঈদ এলেই মাথায় ঘুমটা পরে বক্তৃতা দিতে চলে যান, যে মুসলিমরা 2011-র পর সমস্ত নির্বাচনে উনাকে প্রাণ খুলে উজাড় করে ভোট দিয়েছেন, যে মুসলিমরা এ রাজ্যে প্রায় 30% আর মুসলিমদের ভোট পায় প্রায় 90%, সেই মুসলিমদের মধ্যে থেকে একজনকেও রাজ্যসভার জন্য তিনি মনোনীত করলেন না। তার মানে এখন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন মমতা ব্যানার্জি আপনাদের মানে মুসলিম সমাজকে শুধু ব্যবহার করেছে ভোটের জন্য। এর আগেও তো আপনারা তার প্রমাণ পেয়েছেন, এনআরসি, ওয়াকআপ, ওবিসি আর সর্বশেষ এসআর। এরপরেও যদি আপনাদের ঘুম না ভাঙে তাহলে আপনারা শুধু ভোটার হয়েই থাকবেন, আর আপনাদের ঘরের ছেলেদের কেরালা, মুম্বাই, দিল্লি, উড়িষ্যাতে রাজমিস্ত্রির কাজ করতে পাঠাবেন, আর একদিন দেখবেন আপনার ছেলেটা লাশ হয়ে ঘরে ফিরবে। এবার আপনারাই ভেবে দেখুন যে আগামী নির্বাচনে কি করবেন। এবারে দেখে নিই তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় কাদের পাঠাচ্ছে, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। প্রথম নাম কোয়েল মল্লিক। ওনার অভিনয়ের প্রতি সম্মান রেখেই বলছি, উনি সারা জীবন অভিনয় ছাড়া আর কি কোনো রাজনৈতিক লড়াই করেছেন? সংসদের চেয়ারে বসে শ্রমিক, কৃষক, বেকার যুবকদের প্রশ্ন তুলবেন কিভাবে? যিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, যিনি জানেনই না দরিদ্র কি জিনিস, বেকারত্বের জ্বালা কি, কৃষকের সমস্যা কি। আমি বলছি না যে দরিদ্রের জ্বালা, বেকারের জ্বালা, কৃষকদের সমস্যা বুঝতে হলে তাকে দরিদ্র, বেকার বা কৃষক হতেই হবে, কিন্তু অন্তত তাদের সঙ্গে তো মিশতে হবে, তাদের সম্পর্কে তো একটু জানতে হবে। সেটুকুও তো তিনি কোনোদিন করেছেন বলে শুনিনি। এবার আসি দ্বিতীয় প্রার্থী প্রসঙ্গে। তিনি হলেন বাবুল সুপ্রিয়। তিনি এমন একজন মানুষ যার রাজনৈতিক ভাষণে ইতিপূর্বে বারবার উঠে এসছে ঘৃণার সুর আর উস্কানিমূলক রাজনীতির আবহে। আসানসোলের এক মসজিদের ইমাম সাহেবের পুত্র 16 বছরের মাধ্যমিকের পরীক্ষার্থী প্রাণ হারিয়েছিলেন, এটা কি আমরা ভুলে যাব? আর সেই মানুষ এই তৃণমূলের গ্রহণযোগ্য মুখ। প্রশ্ন একটাই, নীতি বদলালো না শুধু দল? এরপরেও কি মুসলিম সমাজ আপনারা ভোট দেওয়ার কথা ভাবছেন এই তৃণমূলকে? এবার দেখে নিই তৃতীয় প্রার্থী রাজীব কুমার। আপনাদের নিশ্চয় মনে আছে সারদার সেই বিখ্যাত লাল ডায়েরির কথা, যে ডায়েরি উধাও হয়ে গিয়েছিল, যার নাম শুনলে আজও তদন্ত কেঁপে ওঠে। একজন অবাঙালি উত্তরপ্রদেশ ক্যাডারের পুলিশ অফিসার, আজ তিনি উর্দি খুলে তৃণমূলের পতাকা ধরছেন। এটা কি কোনো কাকতলীয় মনে হচ্ছে আপনাদের, নাকি পরিকল্পনা, না কিছু চাপা দেওয়ার চেষ্টা, নাকি প্রশাসনকে পরোক্ষভাবে বোঝানো যে তুমি কর্মরত অবস্থায় আমাকে মানে তৃণমূল সরকারকে দেখো, আর তোমার রিটায়ারমেন্টের পর আমি তোমায় দেখব, তোমার পদ অনুযায়ী মানে বর্তমানে যে লেভেলে আছো তুমি সেই লেভেলে তোমাকে প্রমোশন পাবে। এরপরেও কি আর প্রশাসনকে নিরপেক্ষ বলা যেতে পারে? আপনারাই উত্তর দিন। এবারে 4 নম্বর প্রার্থীকে দেখে নি। তিনি আবার খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, নাম হলো মানেকা গুরুস্বামী। পেশায় একজন আইনজীবী, যার যৌন পরিচয় নিয়ে আমি এক শব্দও বলছি না, ওটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। আমি বলছি রাজনৈতিক প্রশ্ন। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, তার সঙ্গে বাংলার দূর দূরান্তে কোনো সম্পর্কই নাই। তিনি তেলেঙ্গানার মানুষ। তিনি আরজি কর কেসে প্রকাশ্যে তৃণমূলের পক্ষ নিয়ে লড়াই করেছিলেন। আরো বিস্ময়কর বিষয় হলো তিনি বিজেপি মন্ত্রী যশবন্ত সিনহার উপদেষ্টা মোহন গুরুস্বামীর কন্যা, যিনি আবার রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সক্রিয় সমর্থক, বিজেপির স্ট্র্যাটেজিক সদস্য। এবার আপনারাই বলুন, এত কিছুর পরেও যদি কেউ বলে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পরস্পরের শত্রু, তাহলে কি সেটা রাজনীতি বোঝায়, না রাজনীতির নাটকে হাততালি দেওয়া? কান খুলে শুনুন, এই রাজ্যে বিজেপি কখনো ক্ষমতায় আসবে না। কেন জানেন? কারণ দিল্লি জানে তৃণমূল থাকলে বামপন্থীরা শক্তিশালী হতে পারবে না। তৃণমূল বিজেপির কমন শত্রু একটাই, আর সেটা হলো বামপন্থী আন্দোলন। খেয়াল করবেন ওদের ভাষণ, 10% একে অপরের বিরুদ্ধে বলে আর 90% বামেদের বিরুদ্ধে বলে। এটা থেকেই আপনাদের বুঝে নেওয়া উচিত। আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন।
কমেন্ট করুন, কারণ প্রশ্ন করাই হলো আসল গণতন্ত্র। আর প্রশ্ন ছাড়া রাজনীতি মানেই শুধু ক্ষমতার খেলা। ধন্যবাদ।